এইভাবে হতে থাকে ক্রমাগত, কেউ মারে কেউ মার খায়। পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় হামলা পাল্টা হামলার ঘন ঘটায় শঙ্খ ঘোষের এই শব্দগুলোই যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বিরোধী জনপ্রতিনিধিদের ওপর ঘৃণ্য হামলা নিয়ে যখন বাংলার রাজনীতি উত্তাল, তখন বিরোধী তৃণমূলের জনপ্রতিনিধিদের হেনস্থার অভিযোগে সরগরম ত্রিপুরা। আর এই নিয়েই আমাদের প্রথম প্রশ্ন। নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের ওপর হামলা, পাল্টা ত্রিপুরায় তৃণমূলের অফিসে হামলা। দুটো ক্ষেত্রেই চূড়ান্ত নিষ্ক্রিয় পুলিশ। দুই রাজ্যের শাসক দল অভিযুক্ত বলেই কি পুলিশের এই আচরণ? দ্বিতীয় প্রশ্ন। বিমানবন্দরে বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, ধর্ণা। তৃণমূলের প্রতিনিধি দলের ত্রিপুরা সফর ঘিরে দিনভর উত্তপ্ত রাজনীতি। নাগরাকাটা থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা ত্রিপুরার মুখ্যমন্ত্রী। বিরোধীদের দমনে সব শাসকেরই তাহলে একই রাত? তৃতীয় প্রশ্ন। রাজ্যের বহু জায়গায় গুন্ডারাজ চলছে, পুলিশ নিজের কাজ করছে না, নিয়ন্ত্রণ না করলে তার মূল্য চোকাতে হবে। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কড়া বার্তা এই রাজ্যের রাজ্যপালের। রাজ্যপাল ফালতু লোক বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদৌ কোনো কড়া পদক্ষেপ কি নেবে কেন্দ্র? চতুর্থ প্রশ্ন। আবার অমিত শাহকে নিয়ে প্রধানমন্ত্রীকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী। বললেন সব সময় অমিত শাহকে বিশ্বাস করবেন না, একদিন উনি আপনার বড় মির্জাফর হয়ে যাবেন। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের মধ্যে বিভাজনের এই কৌশল কি আদৌ কোনো কাজে আসবে? পঞ্চম প্রশ্ন। খগেন মুর্মু তো রাউডি নয়, ওকে এভাবে মারাটা অন্যায়। দলের জনরোষ তত্ত্বের সম্পূর্ণ উল্টো রাস্তায় হেঁটে হামলা তীব্র নিন্দা করলেন সৌগত রায়। দুদিন আগে একই সুর ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্ষিয়ান দুই সাংসদের মন্তব্য থেকে কি শিক্ষা নেবে তৃণমূল? তবে শুরুতেই দেখাবো বাংলা থেকে ত্রিপুরা গণতন্ত্রের লজ্জার ছবিগুলো। দেখুন। এই যেন ইটের বদলে পাটকেল, রক্ত ঝরানোর পাল্টা পার্টি অফিসে হামলা, গণতন্ত্রের গাজোয়ারি, পেশি শক্তির আস্ফালন। উত্তরের পাল্টা উত্তর পূর্বে। নাগরাকাটায় সামান্য ত্রাণ পৌঁছে দিতে গিয়ে এভাবেই আক্রান্ত হতে হয়েছিল বিজেপি সাংসদ ও বিধায়ককে। জায়গা হয়েছে হাসপাতালে। আর তার পাল্টা বিজেপি শাসিত ত্রিপুরায় প্রথমে তৃণমূলের অফিসে ভাঙচুর, তারপর বুধবার তৃণমূলের প্রতিনিধি দলকে আগরতলা বিমানবন্দরে আটকানোর অভিযোগ। পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার পরপর এই ঘটনাগুলো দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি তাহলে খোলাখুলি টিট ফর ট্যাট? কোনো শাসকই বিরোধিতা সহ্য করতে পারছে না। যে কোনো শাসকেরই একটাই লক্ষ্য, বিরোধী নির্মূল করা। সভ্য সমাজে কি এটা চলতে পারে? যারা এগুলো করছে তারা কি আদতে গণতন্ত্রকে খাত থেকে ঠেলে ফেলে দিতে চাইছে না? এলাকা কি শুধু শাসকের? বিরোধীদের সেখানে যাওয়ার কিংবা ত্রাণ বিলি করার কি কোনো অধিকার নেই? যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যাচ্ছেন, সেটা বামপন্থী নেতা হতে পারেন, বিজেপির নেতা হতে পারেন, তৃণমূলের নেতা হতে পারেন, তারা কিন্তু গিয়ে যখন সেখানে পৌঁছচ্ছেন, তখন সেখানে কোথায় সবাই মিলেমিশে একসঙ্গে ত্রাণ বিলি করবেন, তার বদলে যে দৃশ্যটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে এমনভাবে মারা হচ্ছে একজন সাংসদকে, তার মুখ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে। এটা এই রাজনীতি আমরা চাই না। এবং তারপর তাই নিয়ে বিভিন্ন কথা চালাচালি, এবং মূল যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে এই ধরনের মারামারি চলবে। অবাক করা বিষয় হলো, যার যখন গায়ে হাত পড়ছে তখন সে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে বলে চিৎকার করছে। এই দেশ को खत्म कर देगा ये लोग। आई एम सॉरी टू से I have seen so many government, but I have never seen this type of arrogant and dictator government. আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন। আদতে কোনো শাসকই কি নিজে বিরোধীদের যোগ্য সম্মান দিচ্ছে? নানা মহলে উঠছে এই প্রশ্ন। একজন হচ্ছে প্রধান শাসক দল, একজন প্রধান শাসক দল, একজন প্রধান বিরোধী দল। অন্য জায়গায় ওরা শাসক দল। এই শাসকদের বিরোধীদের ভাষ্যটা কি? মানুষ এই রকম অবস্থায় পড়ে আছে, তার মধ্যেও তারা হচ্ছে ক্ষমতা, মারপিট, দলাদলি এইসব করে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? পশ্চিমবঙ্গের মানুষ। দুজনের ভাষা এক হয়ে গেছে, কোনো বিকল্প, কোনো পার্থক্য নেই। তো মানুষের জন্য কাজ করতে গিয়ে মারপিট করছেন এরা নিজেদের সঙ্গে। এইটাই তো পশ্চিমবঙ্গের ট্র্যাজেডি। চোখের বদলে চোখ গোটা পৃথিবীকে অন্ধ করে দিতে পারে, কিন্তু শক্তি প্রদর্শনের নেশায় বুধ রাজনীতির ক্ষমতাসীনরা কি তা বোঝেন? তাদের জেতার লড়াইয়ে কি দিনের শেষে গণতন্ত্র হেরে যাচ্ছে না? প্রসেনজিৎ সাহা ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, দুপক্ষই মারমুখী, হাততালি দেওয়ার লোকও প্রচুর। কেউ বলছেন টিট ফর ট্যাট, কেউ বলছেন ইটের বদলে পাটকেল। একদল প্রায় বলছে মেরে বেশ করেছি, আর একদল প্রায় বলছে ভেঙে বেশ করেছি। রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গলের পাল্টা রিপাবলিক অফ ত্রিপুরা। দুর্ভাগ্য, দুটোই বাংলাভাষী রাজ্য। আশঙ্কা হাওয়া তেতে উঠেছে, পশ্চিমবঙ্গে আবার সামনে ভোট।
প্রথমে হিংসা হলো, তারপর হিংসা ছড়ালো, সবাই উত্তেজিত, মারের পাল্টা মার, কিন্তু মুখ পুড়ছে আসলে গণতন্ত্রের। আজ প্রথম বক্তা সজল ঘোষ। আমি প্রথম থেকে বলছি যে খগেন মুর্মু আর শঙ্কর ঘোষের সঙ্গে যা হয়েছে এবং তাকে যেভাবে বারবার জাস্টিফাই করার চেষ্টা হয়েছে সেটা সভ্য সমাজে ধিক্কারযোগ্য। কিন্তু সজল, তোমরাই বা ত্রিপুরায় কি নজির রাখলে? পরপর দুদিন ধরে যা চললো, আদৌ কি তার কোনো প্রয়োজন ছিল? আমি ভীষণ হতাশ, আমি শুধু একা হতাশ নয়, তৃণমূলীরাও হতাশ। এই যে কদিন আগে একজন বলেছিল আমি হনুমান, তো হনুমানের কাজ কি ছিল? লঙ্কায় আগুন জ্বালানো। তো এখান থেকে তো আর লঙ্কা যেতে পারবে না, তো ত্রিপুরায় গেছিল, কিন্তু ওখানে ফায়ার সার্ভিস এত ভালো ছিল যে বেচারিরা আগুন জ্বালাতে পারলো না। ওদের কয়েকজনের মধ্যে একজন মেডিক্লেমে, আমি শুনলাম যে মেডিক্লেমে অ্যামাউন্টটা বাড়িয়ে নিয়েছে। ওরা তো গেছিল যে ওখানে মার খাবে, নাটক হবে, হ্যাঁ লালচ, মানে ত্রিপুরায় গেলে মার খেতে হয়। হলো না। মার যদি খাবে বলে গেছিল, কিন্তু খেলো না, কারণ ওখানে একটা সরকার আছে। আমার বক্তব্য হচ্ছে যে ওখানে কি হয়েছে আপনি আমায় বলুন তো। কিচ্ছু হয়নি ওখানে। বিরোধী দলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আমার সময় একজন পুলিশ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। না, একজন পুলিশ আবার আটকানোর চেষ্টা করছে, এটাও দেখেছেন আপনারা। আমার বক্তব্য হচ্ছে আপনি আমাকে বলুন কি ভাঙচুর হয়েছে। প্রথমত হচ্ছে কটা টব উল্টানো ছাড়া আর কিচ্ছু দেখাতে পারবেন না। যারা মানে এটা বিরোধী তো এটা বলছো তো তোমরা এই রাজ্যে বিরোধী দল। আমি বলছি আজকে তোমাদের পার্টি অফিস জেলায় জেলায় যখন ভাঙচুর হয় সবথেকে বেশি প্রতিবাদ করে সংবাদ মাধ্যম, এবং ন্যায্য কারণেই করে। আপনারা প্রতিবাদটা করুন, এইভাবে প্রতিবাদ করুন। কুণাল ঘোষের একটা সিটি স্ক্যান করুন মুখের, আর আমাদের খগেন বাবুর একটা সিটি স্ক্যান, দুটো পাশাপাশি রাখুন, রেখে করুন, আমার কোনো আপত্তি নেই। তুমি বলছো তৃণমূলের প্রতিনিধি দলেরও মেরে ওইভাবে রক্তাক্ত করা উচিত ছিল, তাই তো দাঁড়াচ্ছে। আপনি কোন ভাষাটা ভালোবাসবেন? যদি সংস্কৃতে হয় তাহলে সংস্কৃতে বলেছে শটে সট্টাম সমাচারে, আবার যদি ইংরেজিতে যান তাহলে বলেছে টিট ফর ট্যাট, আবার যদি বাংলায় আসেন যেমন কুকুর তেমন মুগুর। কিন্তু আমাদের সরকার সংবিধান মেনে চলেছে, আমার মনে যাই থাকুক না কেন, সরকার কিন্তু এটা করতে দেয়নি। এখন ওদেরকে ওরা বলেছে তৃণমূল ভবন যাব, ওই প্রিপেড ট্যাক্সি, ওখানে তৃণমূল ভবন কিছু নেই, তারা কোথা থেকে নিয়ে যাবে? তারা ট্যাক্সি নেয়নি, তো তার দায় কি সরকার নেবে? আমি আপনাকে একটা কথা বলি, বলছে ওরা বিরোধী, আপনি বলছেন ওদের বিরোধী না, ওরা আমাদের বিরোধী নয় ত্রিপুরায়। ওরা বিরোধী হলে ওরা নোটার বিরোধী, ওরা কখনোই ভারতীয় জনতা পার্টির বিরোধী। যদি ওখানে কেউ থাকে সেটাকে মানতে হবে সিপিএম বলে। একজন নির্দল প্রার্থীও যদি হয়, তার অফিস, তার কার্যালয়, তার বাড়ি, আরে ছবিতে দেখা যাচ্ছে ভাই। আবার আরেকবার দেখান, ভেঙেছে দেখান, টপগুলো উল্টানো ছাড়া কিছু দেখান। ভাঙছে দেখা যাচ্ছে পরিষ্কার। যেটা লাঠি ভাবছেন, দেখবেন আমার দুর্গা পুজোয় পুলিশ ওরা কিছু রবারের দিয়ে পুলিশ হিট করছিল, যদি লাঠি দিয়ে ভাঙতো তাহলে কাঁচের সাইনবোর্ড তো ভেঙে যেত, দরজা তো ভেঙে যেত। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা কারা করেছে খুঁজে দেখতে হবে পরে। আমি আপনাকে কতগুলো জিনিস বলি, দেখুন, যে একটা জিনিস তো মানতে হবে, যে পুজোর যে আচার সেটা করতে হবে। এরা যেটা করতে গেছিল সেটা ওখানে আমাদের সরকার করতে দেয়নি। কিন্তু আমি বলছি যে ওরা যে ভাষা বোঝে, আমি পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবেদন করব, কোনো রাগঢাক নেই, যেখানে পুলিশ ধরবে না, পুলিশ দাঁড়িয়ে সাংসদ মার খাবে, যেখানে আপনি ভাবুন একজন আধা সামরিক বাহিনীর এই জওয়ান তারা মার খাচ্ছে, আবার ন্যারেটিভ তৈরি হচ্ছে যে তারা কি করছিল। মুশকিল হচ্ছে তারা যদি গুলি চালাতো তাহলে শীতলকুচির নাচ শুরু হয়ে যেত। এই যে পুরো জায়গাটার থেকে আমি আপনাকে বলছি, এখানে রাজ্যে আগে কোর্ট বলেছিলেন শাসকের আইন, আমি বলছি আর শাসকের হাতেও আইন নেই, আইনের শাসন তো ছেড়েই দিন। আমি আরেকটা কন্ডেম করে যাই, হয়তো তারা অপ্রাসঙ্গিক, হ্যাঁ, যে আমি আরেকজনকে দেখলাম, মোহাম্মদ সেলিম, তিনি কিন্তু বিরোধিতা করলেন না যে এই মারাটা অন্যায়, তিনি বললেন নন আরএসএস, আরএসএস নন আরএসএস কে মেরেছে। আমি জানতে পারলাম না যে রমজান আলী, হ্যাঁ, পিঙ্কি খাতুন, এরাও আরএসএস হয়ে গেল। উনি তো একটা পার্টিকুলার এজেন্ডা এসেছিলেন, উনি রমজান আলীর, পিঙ্কি খাতুনদের আরএসএস হওয়া থেকেও আটকাতে পারলেন না। মোহাম্মদ সেলিমের জবাব নিঃসন্দেহে সায়নদীপ দেবে, কিন্তু আমি সজলকে আরেকবার, এতবার বলল যে কি হয়েছে ছবিটা দেখান, আমি ছবিটা দেখাচ্ছি এবং সজলকে কল্পনা করার চেষ্টা করতে বলবো যে সজল যে পুজোর সঙ্গে যুক্ত আছে, না 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 যে পুজোর সঙ্গে যুক্ত আছে সেই পুজোয় যদি একটা টবও ভাঙতো, সজল জেনে রাখুক যে এবিপি আনন্দে সেই জিনিস কারা ঘটিয়েছে এবং তার তীব্র প্রতিবাদ হতো। ঠিক যেরকম
এই যে লাঠির ঘাগুলো, এগুলো কি? এগুলো যদি একটা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার একটি রাজ্যে সেই অফিসের ওপর আঘাত না হয়, তাহলে আর কোনটা আঘাত? এবং আমি একেবারেই সজলের মতো পাশাপাশি খগেন মুর্মু রাখবো না। তার কারণ হচ্ছে গণতন্ত্রের কুৎসিততম ছবি সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধিরা যখন রক্তাক্ত হয় তার নিন্দা, তীব্র নিন্দা এবং গ্রেফতারের দাবি। ওই দুজন গ্রেফতার করলে আমরা হ্যাঁ আমরা ছাড়বো না, বারবার সেই কথা আমি ফিরে আসবো। কিন্তু এইটা যদি গণতন্ত্রের খুব উজ্জ্বল এবং গর্বের ছবি হয় সজল, আমি বলছি ঈশ্বর পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। গর্বের ছবি নয়, এটা বদলার ছবি। যদি বলতে চান বলতে পারেন। আপনি বললেন পুলিশ নিষ্ক্রিয় ছিল, দেখুন পুলিশ বদলাপুর করে দাও। না না, কি করবেন আপনি? আপনি বলুন, যদি আজকে প্রতিনিয়ত যদি আমাদের ওপর হামলা হয়, আপনার কি বাঁচার অধিকার নেই? আমার কি বাঁচার অধিকার নেই? আমাকে আমার নিরাপত্তা কর্মী বাঁচাতে পারবে না, তাকে ত্রিপুরায় একটা অফিস ভেঙে আমি বাঁচতে পারবো, সেটা অন্য কথা। সেইটাই তো কথা। আমার প্রশ্নটা সেইখানে, বাঁচার অধিকার তো আছেই। দাদা একটু শুনুন, সেই জন্যই আমি তোমার সঙ্গে আর নেতানেত্রীকে জ্বালানো এক নয়, কুশপুত্তলিকা জ্বালানো, এটা কুশপুত্তলিকা টাইপের ধরতে পারে। আজকে যে কুণাল ঘোষেরা গেল, তাদের কেউ মেরেছে, তাদের কেউ হামলা করেছে, বেচারাদের ফ্লপস, ওদের ঝান্ডা তোলার লোক নেই, ঝান্ডাগুলো কি আজকে আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, যে আমার কাছে দুটো ছবি অত্যন্ত গণতন্ত্রের পক্ষে লজ্জার। দেখুন, বৈশ্বনাথদা নিশ্চয়ই মনে থাকবে যে 2021 সালে ত্রিপুরায় তৃণমূলের ওপর যখন আক্রমণ চলছে, এবং সেই আক্রমণ সজলের কোট আনকোট টপ ভাঙা নয়, তখন এবিপি আনন্দে একটার পর একটা অনুষ্ঠান করেছিলাম। এবারেও পার্টি অফিসের ভাঙচুর হলে সেটা যে রাজ্যেই হোক, শাসক বিরোধী যারই হোক, আমাদের দেখাতে হবে। কিন্তু ত্রিপুরায় গণতন্ত্র নেই, আর পশ্চিমবঙ্গে একেবারে গণতন্ত্রের সুবাতাস বইছে, এটাও তো বলা যাচ্ছে না। ঠিকই, ত্রিপুরার পুলিশ একজন নয়, একাধিক পুলিশকর্মী দেখতে পাচ্ছি ফুটেজে, তারা দাঁড়িয়ে দেখছে যে বিরোধী দলের পার্টি অফিস ভাঙা হচ্ছে। কিন্তু নাগরাকাটায় যখন একজন সাংসদ ক্রিমিনালদের হাতে রক্তাক্ত হচ্ছেন, তখন ফুটেজে দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গের পুলিশও সেটা দাঁড়িয়ে দেখছে। আর তারপর দীর্ঘ 48 ঘন্টা পর পুলিশ মাত্র 2 জনকে গ্রেফতার করলো। কালকেই আপনাদের দেখিয়েছি, শুধু এবিপি আনন্দ নয়, সমস্ত সংবাদ মাধ্যমে ছবি আছে, তাদের পরিচয় অর্থাৎ নাম, ধাম, কোথায় তারা থাকে ইত্যাদি সব কিছু পাবলিক ডোমেনে আছে। আমার সহকর্মীরা তাদের বাড়ি অবধি পৌঁছতে পারছে, কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার মাত্র 2। সুতরাং অবশ্যই বৈশ্বনাথদার কাছে আমার প্রশ্ন থাকবে যে ত্রিপুরার দিকে তাকাতে হলে তো নিজেদের দিকে, মানে পশ্চিমবঙ্গের দিকেও তাকাতে হবে। দাদা বৈশ্বনাথদা, এখানে দুটো দিক আপনারা দেখাচ্ছেন, একটা নর্থ বেঙ্গলের একটা ঘটনা আর একটা ত্রিপুরার ঘটনা। ত্রিপুরার ঘটনায় দেখা যাচ্ছে যে ওখানকার এমএলএ সুশান্ত দেব, ওখানকার বিজেপির জেলা সভাপতি, ওখানকার যুব মোর্চার সহসভাপতি, যারা দায়িত্বশীল একজন রাজনৈতিক দলের কর্মী বলে নিজেদেরকে বলেন, তারা এই ঘটনায় তারা অংশগ্রহণ করছেন। তারা সেখানে ফুটেজে তাদের ছবি দেখা যাচ্ছে। আর নর্থ বেঙ্গলে যে ঘটনাটা ঘটেছে, যেখানে 2 জন অ্যারেস্ট হয়েছে, আপনি দেখেছেন তাদেরকে 2 জন অ্যারেস্ট হয়েছে, তার সেখানে কিন্তু গ্রামবাসীদের একটা অংশ বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা স্বতঃস্ফূর্ত জনরোষ, না আমরা সেটাকে নিন্দা করেছি। আমরা বলেছি কোন জনপ্রতিনিধির গায়ে হাত তোলাটা আমরা নিন্দা করেছি, মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, আমাদের দলের নেতৃত্ব নিন্দা করেছে। সাংসদ বাদ দিন, একজন মানুষের মুখ ফাটিয়ে দিয়েছে। আমি বলছি এটা গ্রামবাসীরা করেছে বললে গ্রামবাসীদের অপমান করা হয়। আমি আপনাকে বলি, পুলিশ কিন্তু, আপনি যে বলছিলেন যে পুলিশ ব্যবস্থা নেয়নি, পুলিশ কিন্তু ব্যবস্থা নিয়েছে। 2 জন অ্যারেস্ট হয়েছে। আপনি দেখান বিজেপি শাসিত রাজ্যে 6 জনকে তো ফুটেজে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। দেখুন, আমি যতটুকু আইন জানি যে আপনি যখন কমপ্লেন লিখছেন, তখন আপনি যদি কারুর নাম দিয়ে দিলেন, তারপর একটা প্রিলিমিনারি ইনকোয়ারি করতে হবে যে লোকগুলো ছিল কিনা, সেটা ভেরিফাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। বৈশ্বনাথদা, আপনি দীর্ঘদিনের আইনজীবী, এক সেকেন্ড, দীর্ঘদিনের আইনজীবী, কিন্তু আমি বলছি যেখানে ফুটেজ আছে সেখানে এফআইআর এ কে নাম দিলেন না দিলেন এর ইস্যুই নয়। কি করে এই সাংসদ বা বিধায়ক চিনবেন যে ওরা কারা? আমি তো ফুটেজ আছে, তো সমস্ত চ্যানেলের কাছে ফুটেজ আছে। নর্থ বেঙ্গলের ঘটনা 2 জন অ্যারেস্ট হয়েছে। আপনি দেখান যে বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যারা ভাঙচুর করেছিল তারা কেউ অ্যারেস্ট হয়েছে? দোলা সেনদের বাড়িতে গাড়িতে ভাঙচুর করেছিল, অ্যারেস্ট হয়েছে? আপনি দেখিয়ে দিন না যে বিজেপি শাসিত রাজ্যে আজকে প্রধানমন্ত্রী বলছেন অসংবেদনশীল ঘটনা ঘটেছে, তাহলে হাতরাসে উনি বললেন না কেন? উনি মণিপুরে বললেন না কেন? উনি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকার যেখানে এই ঘটনা ঘটাচ্ছে সেখানে উনি বলছেন না? শুধু রাজনীতি করার জন্য
প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ওনার বিরোধী বলে সেখানে উনি বলছেন, অথচ ওনার যেখানে নিজের দলের সরকার আছে সেখানে একজন মেয়েকে লুট করে রাস্তায় হাঁটানো হয়েছে মণিপুরে। উনি একটা ঘটনার পাশে আরেকটা ঘটনাকে রেখে এই রাজ্যের ঘটনাকে কি চাপা দেওয়া যায়? আমি বলছি এই দুটো গ্রেফতার যদি তৎক্ষণাৎ বা 4 জন যাদের দেখা যাচ্ছে তৎক্ষণাৎ হতো, এবং সজলরা তো বলার সুযোগই পেত না, অন্তত পুলিশ অ্যাক্ট করেছে। আমি বিজেপি বা প্রধানমন্ত্রীর দ্বিচারিতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। উনি যে কত ডবল স্ট্যান্ডার্ড, উনি নিজের দলের ক্ষেত্রে একরকম ভিউজ দেন আর ওনার বিরোধী দল হলে আরেক ধরনের ভিউজ নেন, এটাই দেখালাম যে উনি একজন ডবল স্ট্যান্ডার্ড দ্বিচারী মানুষ। উনি যতই নিজেকে বলুন কিন্তু উনি দ্বিচারিতা করেন, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এখানে আমরা খুব পরিষ্কার বলছি যে আমরা যারা নর্থ বেঙ্গলের ঘটনা ঘটেছে এটাকে নিন্দা করছি এবং তারা অলরেডি অ্যারেস্ট হয়েছে, কিন্তু বিজেপি যারা পার্টি অফিস ভাঙলো ত্রিপুরাতে, চোখে আপনি দেখালেন পার্টি অফিসের লাঠি দিয়ে মেরে ভাঙছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ত্রিপুরার গভর্নমেন্ট নিয়েছে? এত ঘটনা বিজেপি শাসিত রাজ্য হয়েছে, কোন ঘটনায় প্রাইম মিনিস্টার রিয়াকশন দিয়েছে আপনি দেখান সোশ্যাল পেজে? এত হাতরস হয়েছে, উন্নাও হয়েছে, প্রয়াগরাজ হয়েছে, মণিপুর হয়েছে, এত রেপ হয়েছে, এত বড় বড় ঘটনা হয়েছে, বিরোধীদের উপর আক্রমণ হয়েছে, কোথায় প্রধানমন্ত্রী তো সেখানে রিয়াকশন দেননি। উনি নিজের বেলা একরকম, নিজের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকারের রাজ্য, আর জন্য ওনার বিরোধী যদি সরকার থাকে রাজ্য সরকার, তাকে উনি হিউমিলেট করার জন্য, ছোট করার জন্য মন্তব্য করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। সজল ঘোষ, মণিপুরের রাজ্যের সরকার ভেঙে রাষ্ট্রপতি শাসন জারি করিয়েছি। আমার বক্তব্য হচ্ছে এখন তৃণমূলের নীতিটা হচ্ছে আগে খোঁড়া করে দিয়ে পরে নাও পিঠে। হ্যাঁ, তাকে যদি দয়া বলো শোনায় না মিঠে, এটা বললাম না। আমি বলছি যে উনি বললেন বিভিন্ন কথা বলেছেন, তুমি এই ইঙ্গিত দিলে মুখ্যমন্ত্রী দেখতে গেছেন, ওটাই বলছি যে উনি এই যে বললেন না যে আপনারা দুজনকে ধরেছে, আরে কোন দুজনকে ধরেছে আগে সেটা জানতে হবে। 1, কি ধারায় যুক্ত করেছে সেটা জানতে হবে। 2, 3, আমাকে দেখতে হবে কাল সকালে বসে বেল পেয়ে এবিপি আনন্দ এবার বাইক দেয় কিনা, এগুলো দেখতে হবে। না, প্লাস এখনো দেখতে হবে যে এফআইআর নেম শুধু নয়, যে ফুটেজে যাদের দেখা যাচ্ছে যে 8 জনের নামে এফআইআর, তাদের এই দুজন তাদেরই অন্যতম কিনা কেউ দেখতে হবে। হ্যাঁ, বলছি যে উনি কেন রিয়াকশন দিয়ে মানে টুইট করেছেন কেন? আমি বলছি যে আপনি কেন দলের প্রধান হলেন না? আপনি কেন মমতার জায়গায় গেলেন না? আপনি তো অনেক কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো সে কথাগুলো টুইটে রিয়াকশনে বলেননি। হাতরস, উন্নাও, আপনি এটা বলতে পারতেন তাকে। আমি বলছি শুনুন, ডবল স্ট্যান্ডার্ডের কথা বলেছেন সজল, এটাও খুব মারাত্মক। আমি বলছি কোনো খারাপ ঘটনা হলে আমি যদি সমস্ত খারাপ ঘটনার তালিকা দিই যে এর থেকে এটা একটু ভালো, আচ্ছা ওটা একটু খারাপ, ওটা 200% খারাপ, তাহলে ঘটনা তো থামবে না, কাউকে একটা দাঁড়ি টানতে হবে। না, সেটা তোমাকেও বোঝাচ্ছি, দুজনকেই বললাম, দুজনকে যে আমি বলছি যে এই চোখের বদলে চোখ, এটা কিন্তু বাড়তে থাকে। আর 6 মাস পরে এই রাজ্যের ভোট সেই হতা হয়। এটা তাহলে আপনাদের বক্তব্য, আর ভালো না যে খুনের বদলে খুন, আপনি দিনের পর দিন মেরে যাবেন, আপনি দিনের পর দিন মেরে যাবে, মানুষ প্রতিরোধ করবে না। এটা হতে পারে না। বিশ্বাস করি তাহলে বলুন যে আপনারা বিশ্বাস করুন। আরে আমরা তো শান্তি বদল নয়, বদলা চাই, আমরা স্লোগান দিয়েছিলাম। খারাপ ভাবে নেবেন না, আমরা বদলা চাই না, বদল চাই, আমরাই বলেছিলাম। ওই তো খগেন মুর্মুর ছবি, কোথায় বদলা নয় বদল চাই, খগেন মুর্মুর ছবি তৃণমূলের লোক করেছে, আপনি দেখাতে পারবেন। রমজান আলী কে? রমজান আলী বলে তৃণমূল নয়, বিপ্লব দেব কে? বিপ্লব দেব, সুশান্ত দেব, এরা কারা? আপনি কে? একদম আমি শুধু ভাবছিলাম যে ভাবুন, গৌতম বুদ্ধের যদি রাজনৈতিক দল থাকতো, তাদের কোনো প্রতিনিধিকে এখানে ডাকলে সেই ছবিটা ঠিক কীরকম হতে পারতো। মানে একদিকে হিংসা এবং অহিংসা, এবং মধ্যিখানে পশ্চিমবঙ্গে 6 মাসের মধ্যে ভোট, এবং উইথ আ ভেরি সিরিয়াস নোট আমাদের আশঙ্কা যে এই যে উত্তাপটা ছড়াচ্ছে, এতে আরও রক্তপাতের ঘটনা ঘটবে না তো? আরও কোনো মায়ের কোল খালি হবে না তো? আমি এইখান থেকে আজকে ত্রিপুরা সফর, এই যে তৃণমূলের প্রতিনিধি দল, তাদের একটার পর একটা ঘটনা, দফায় দফায় ঠিক কী ঘটলো, তাদের কি বক্তব্য, পাল্টা ত্রিপুরা সরকারের, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বা কী বক্তব্য, পাশাপাশি রাখবো। পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা, বাধা দেওয়ার অভিযোগ। বিমানবন্দরেই ধর্ণা। তৃণমূলের প্রতিনিধি দলের ত্রিপুরা সফর ঘিরে বুধবার চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হলো।
त्रिपुरा में आप देखा जो चल रहा है, हम देखते हैं कितना उसका ऑडासिटी है। তৃণমূলই নেই ওখানে, পার্টি অফিস কোথা থেকে থাকবে? তৃণমূল, সর্বভারতীয় তৃণমূল হচ্ছে সোনার পাথর পার্টি। নাগরাকাটায় বিজেপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার আগরতলায় ধিক্কার মিছিল করে বিজেপি। সেই মিছিল থেকে ভাঙচুর চালানো হয় তৃণমূলের রাজ্য দফতরে। এই ঘটনার প্রেক্ষিতে বুধবার ত্রিপুরায় পৌঁছয় তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে চলেছে, এখনো পর্যন্ত তৃণমূলের প্রতিনিধি দল কিন্তু ধর্নায় বসে আছেন। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের নিরাপত্তা বাহিনী, আধা সামরিক বাহিনী, ওদের যে এসকর্ট সেটা কিন্তু সারিবদ্ধভাবে আগরতলা বিমানবন্দরের সামনে সাজিয়ে রাখা হয়েছে। কুণাল ঘোষরা বিমানবন্দরে পৌঁছতেই শুরু হয় উত্তেজনা। অভিযোগ, ঘটনাস্থলে যাওয়ার জন্য তৃণমূলের তরফে যে গাড়ির ব্যবস্থা করা হয়েছিল, হুমকি দিয়ে সেই গাড়িগুলিকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। একটি মাত্র গাড়ি বিমানবন্দরে পৌঁছতে পারে। সামনে ট্যাক্সিগুলো ওখানে ভয় দেখাচ্ছেন, মানলাম। প্রিপেড ট্যাক্সি যেটা এয়ারপোর্টে, সেটা তো সকলের সমান অধিকার। সেটা টাকা নেওয়ার পরেও আপনারা নিতে দেবেন না, এটা কি করে হবে? আমি পুলিশকে বলেছি, তাহলে প্রিপেড ট্যাক্সিটা নিতে দিন। We thought organizer will provide them vehicle, but that is a mere failure of the organization. They could manage only one vehicle, so that was the cause of this. And regarding security, we have full-proof security. There is no problem with that. এরপর বিমানবন্দরে মেঝেতেই বসে পড়েন তৃণমূলের মন্ত্রী, সাংসদরা। ত্রিপুরা পুলিশকে 10 মিনিটে ডেডলাইন বেঁধে দেয় তৃণমূল নেতৃত্ব। এরপর 2:30 নাগাদ 2টি গাড়ির ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। দলের রাজ্য সদর দফতরে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। पहले बता दिया कि तुम लोग पैदल में जाना शुरू करो, तो लोग पैदल में जाना शुरू किया। अगर वो भी नहीं करने देगा, जाने देगा, तो मैं खुद जाऊंगी। और लोकतंत्र का बात करते हैं, अभिषेक का गाड़ी भी पहले तोड़ा था। पाल्टा तृणमूलকে খোঁচা দিয়েছে বিজেপি। इनका जो है ही नहीं है कुछ, लोग ही नहीं, खाली साइन बोर्ड और कुछ नहीं है, लोग ही नहीं है इन लोगों का। যদি আমরা এতটাই নগণ্য হই, যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয়, তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো? এরই মধ্যে আগরতলায় দলীয় পার্টি অফিসে হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করেছে তৃণমূল। এই ছবি প্রকাশ করে তাদের দাবি, বিশালগড়ের বিজেপি বিধায়ক সুশান্ত দেব, ত্রিপুরা বিজেপির সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরার বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ভিকি প্রসাদ ভাঙচুরের ঘটনায় জড়িত। আমরা এখানে ভাঙচুর করিনি বা ভাঙা হয়নি, সেখানে প্রটেস্ট হয়েছে, ফ্ল্যাগগুলি ফেলে দিয়েছে। আমরা স্পেসিফিক বলছি আমরা যা করেছি। আমরা সেখানে গেছি, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে সমস্ত যা যতদূর করার সেটা আমরা করেছি। আমাদের ক্ষোভ প্রদর্শন করেছি। ভাঙচুর হয়নি, সেখানে ফ্ল্যাগ ফেস্টুনগুলি ছিঁড়ে দেওয়া হয়েছে, উপড়ে ফেলে দেওয়া হয়েছে। একদিকে রক্তারক্তি, অন্যদিকে ভাঙচুর, এই ঘিরেই রাজনীতি। প্রসেনজিৎ সাহা, সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, প্রশ্ন হতে পারে যে ত্রিপুরার গণতন্ত্রের সঙ্গে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ফারাক ঠিক কতটা। বিরোধী দল হিসেবে দুরাজ্যেই যে বামেরা আছে, তাদের প্রতিনিধি কি মনে করেন? অবশ্য তারা যখন দুরাজ্যেই একই সঙ্গে ক্ষমতায় ছিলেন, তখন বিরোধীদের কিভাবে কত সম্মান দিয়েছেন তার ভুরি ভুরি ছবি আমাদের আর্কাইভে আছে, গতকালও দেখিয়েছি। কিন্তু এটাও বলতে হবে, তারপরেও একটা সময় ত্রিপুরার পরের পর সিপিএমের পার্টি অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলানো হয়েছে, এবং ওই একই জনরোষের তত্ত্বের অজুহাত দিয়ে। আবার এ রাজ্যেও বিরোধীদের সভা করতে গিয়ে বাধা পেয়ে নিয়মিত কলকাতা হাইকোর্টের কড়া নাড়তে হয়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ না ত্রিপুরা, কোন রাজ্যকে গণতন্ত্রের দিক থেকে সায়নদীপ এগিয়ে রাখবে, দেখা যাক। গণতন্ত্রের দিক থেকে কাকে এগিয়ে রাখবো বলা মুশকিল, কিন্তু সজল বৈশ্যানর মানে তৃণমূল এবং বিজেপি দুটোই সমান জায়গায় আছে, এটা বোঝা যাচ্ছে। কারণ দুজনের আলোচনায় উত্তরবঙ্গে কিছু আদৌ হয়েছে, 36 জন মানুষ মরে গেছে, বাড়িঘর সব ভেসে চলে গেছে, এইসব কিছু বোঝা যাচ্ছে না। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। আপনাদের চ্যানেলের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই উত্তরবঙ্গের ঘটনার পর পাহাড় কাঁদছে, উত্তরবঙ্গ ভাসছে, আর মমতা হাসছে। আজকে বলছি মমতা এবং মোদি দুজনেই হাসছে। সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না, ত্রাণের জন্য মানুষ আর্তনাদ করছে। প্রশাসনের কার্য তো দেখা নেই। বন্য পশুর আক্রমণে 2 জন মানুষ মারা গেল, ঘরবাড়ি ভেঙে গেছে। আর তৃণমূল বিজেপি ত্রিপুরা পশ্চিমবাংলা তুতু ম্যায় চলছে। অবশ্যই বিরোধীদের কথা বলার স্পেস থাকা উচিত। বিরোধীরাও ত্রাণ দিতে যেতে পারে। আমাদের কর্মীরা সারাদিন ধরে ত্রাণ দিচ্ছে, মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাতে গেছেন, ভালো কথা। কালকে আপনাদের চ্যানেলে আপনার অনুষ্ঠানে দেখছিলাম ধীরেন লেটের কথা মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা আমরা জানি না। প্রদীপ্তা আর কমল গায়নকে থেতলে খুন করে দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী ভুলে গেছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রীর সামনেই বিধানসভার ভেতর গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম 2 জন বিধায়ক ছিলেন, তাদেরকে ফেলে পেটানো হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তখন মুখ্যমন্ত্রী সৌজন্য কোথায় ছিল?
এখন আমি জানি না যে প্রধানমন্ত্রীর ভয় নাকি আরএসএস স্ক্রু টাইট দিয়ে দিয়েছে, তার জন্য খগেন মুর্মুর কাছে মুখ্যমন্ত্রী দৌড়েছেন, সেটা সজল বৈশ্বনাথ ভালো করে বলতে পারবে। পার্টি অফিস ভাঙা আমরা নিন্দা করি, কিন্তু পাশাপাশি সজল যেটা বললো এই আরএসএস নন আরএসএস এই নিশ্চয়ই আসবো। তার আগে একটু বলে নিন যে এই যে বৈশ্বনাথ বাবুদের এখন আলো করে রয়েছে ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভার সাংসদ, দিল্লিতে একটা এজেন্ট প্রভোকেটরের কাজ করেছিল। 1300 পার্টি অফিস একদিনে তৃণমূল গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের পার্টি অফিস ভেঙে দিয়েছিল, জ্বালিয়ে দিয়েছিল। আর ওই যে বলছিল যে আরএসএস অআরএসএস, শুধু আরএসএস অআরএসএস কেন, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, ইদার কামাল উদার, সবই তো বলেছে সেলিমদা। কোথায় শুভেন্দু অধিকারী কোনোদিন গায়ে হাত পড়ে না তো। আমি জানি না সজল ঘোষ কোনোদিন টার্গেট হবেন কিনা, সেটা ওদের নিজেদের ব্যাপার, আমি বলতে পারবো না। ত্রিপুরায় কি করতে গেছে তৃণমূল? এখানে তো বরঞ্চ উত্তরবঙ্গে গিয়ে যেতে পারতো। আমার ত্রিপুরায় ওখানে কি আছে? ওখানে সাইনবোর্ড আছে এবং বিজেপি মাঝে মাঝে ত্রিপুরায় তৃণমূলকে ভোটের সময় ভাড়া দেয়, যাতে কোনো ব্যক্তি বা দল অন্য রাজ্যে যেতেই পারে। হ্যাঁ যেতে পারে, নিশ্চয়ই যেতে পারে। যেমন কুন্তল ঘোষ গেছিল এই চাকরি চুরির জন্য, সে ত্রিপুরার প্রচারের জন্য গিয়েছিল, তারপর আবার সিবিআই তাকে জামিন দিয়ে দিয়েছে। রাজীব ব্যানার্জি গেছিল, যে বিজেপিতে গেছিল, আবার তৃণমূলে গেছে, এরা ত্রিপুরায় গেছে। পুলিশের কথা এখানে এসছে, পুলিশ কি করছে? পুলিশ কি করবে? আগে মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতেন, এখন গুন্ডারা পুলিশ আর মুখ্যমন্ত্রীকে কন্ট্রোল করেন। তার পরিণতি এই জায়গায় পৌঁছেছে। আমার কথা হলো যে আসল যে বিষয়টা নিয়ে আলোচনা, এই যে দুজন গ্রেফতার, এটাও কার্যত আইবাস। ওই তো আপনাদের চ্যানেলেই দেখছিলাম যে এফআইআর এ এদের নাম আছে কিনা তাও জানা যাচ্ছে না। তারপর কাদেরকে বলির পাঠা বানিয়ে, যেমন সঞ্জয় রায়কে বলির পাঠা বানিয়ে ওভার তদন্ত আড়াল করে দেওয়া হয়েছিল। তামান্না খাতুনের যাদের চার্জশিটে নাম আছে তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। এরকম কয়েকটাকে বলির পাঠা বানিয়ে গোটাটা আইওয়াস কিনা সেটা ভালো করে ওরা বলতে পারবে, আমি ঠিক বলতে পারবো না। আমার কথা হলো যে উত্তরবঙ্গে এই ভয়ানক বিপর্যয় হলো, এর পিছনে দায় কার? আবহাওয়া দপ্তর 3 দিন আগে নোটিশ করেছিল, প্রশাসন ফেল করলো, 36টা মানুষ মারা গেল। ডুয়ার্সের জঙ্গল কেটে তৃণমূল সাফ করে দিয়েছে, আমরা জানি। নদীর বালি চুরি হয়ে যাচ্ছে, নদীর গতিপথ বদলে যাচ্ছে। পরিবেশ মন্ত্রক কেন্দ্রের সরকারের ঠুটো জগন্নাথ। আর এই যে 36টা মানুষ মারা গেল এই অপরাধের কারণে, সেই অপরাধীদের আড়াল করবার জন্য উত্তরবঙ্গের সাধারণ মানুষ ত্রাণ পাচ্ছে না। তৃণমূল যখন বিপদে পড়ে, বিজেপি কিন্তু ঠিক ত্রাণ নিয়ে এসে উপস্থিত হয়। দুজনের কাছেই যেতে হবে। না, আমি প্রথমে বলি, ত্রাণের কথা বলছে, আমরা জানতাম ছোটবেলা থেকে দেখেছি সিপিএম মানে কৌটোনারা পার্টি। একটা পাড়াতেও কৌটো নাড়তে বেরোয়নি। এখন ওদের কিউআর কোডেও ত্রাণ নেয়, নিচ্ছে, সেটা প্যালেস্টাইনের জন্য। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য তারা ত্রাণ চাইতে রাস্তায় নামেনি। এবং মোহাম্মদ সেলিম একবারও এই বিজেপির নেতাদের ওপর হামলার বা কর্মীদের ওপর হামলার নিন্দা করেননি। বলেছেন শুভেন্দু বাবুর গায়ে হাত পড়েনি। এটা আপনি জানেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে কতবার কি হামলা হয়েছে। আমি বলছি সেলিম বিমানকে কখনো পুলিশ কখনো হ্যারাস করেনি, কখনো তৃণমূল ছুঁয়ে দেখেনি, সেটার উত্তর দেবেন। আর আমি বলছি যে বলির পাঁটা, এই বিমান বসুর মাথায় ঢিল পড়ে একাধিকবার উত্তর কলকাতা 2 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হয়েছিল। মাথায় ঢিল পড়াটা ওটা আক্রান্ত নয়, মানে ওটা টপ ভাঙার মতো। ওটা কোথা থেকে হয় কিভাবে? শুনুন, আপনি আমায় বলুন না। না না, আমি যে কোনো বিরোধী বা যে কোনো গণতন্ত্রে কেউ আহত হলে আমি মানসিকভাবে দুঃখিত হই, কিন্তু বিষয় যেটা হচ্ছে বিমানবাবুর যে মাথায় ইট লেগেছিল সেটা সামনে থেকে এসছে, পেছন থেকে এসছে, মাঝখান থেকে এসছে, কিছু জানা যায় না। বা বিমানবাবুকে লক্ষ্য করে মারা হয়েছে এটাও নয়। কিন্তু মোহাম্মদ সেলিমকে আমি আপনাকে বলি না, ঠিক মোহাম্মদ সেলিম আজ অব্দি কখনো আক্রান্ত হয়েছে? আপনি বলুন মোহাম্মদ সেলিম কখনো আক্রান্ত হয়েছে? একটা কথা বলো, শুভেন্দু অধিকারী বা মোহাম্মদ সেলিম বা অন্য কোন বিরোধী বা শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরী, অর্থাৎ বিরোধীরা আক্রান্ত হবে কেন? তুমি বলছো আচ্ছা এক্স হয়েছে ওয়াই হয়নি। ঠিক, আমি বলছি আপনি যে প্রশ্নটা করলেন স্বাভাবিক প্রশ্ন। এরপরে আপনাকে একটা প্রশ্ন করি, শুধু বিজেপি আক্রান্ত হবে? আরে এবার আমাদের উত্তরটা শুধু বিজেপি আক্রান্ত হবে? এবার উত্তরটা এবার বলছেন তো কাছে কি আপনারা বেঁচে বেছে বিজেপি পেটা, বেছে বেছে বিজেপি পেটা। আরে আরে আরো দুজন আছে। এই যে বলির পাঁঠার কথা বলেছেন, আর উত্তর দিও না। বলির পাঁঠা কিন্তু আসলেই মাংসের লোভে হয়। এটা যেন ওরা মাথায় রাখে যে ওরা বলির পাঁঠা হয়ে তৃণমূলকে যেন না বাঁচিয়ে দিতে চায়। মানে আমি এটাই দেখলাম যে সিপিএম এর মুখে গণতন্ত্রের কথা শুনলে না সত্যি হাসি পায়। মমতা ব্যানার্জিকে হাজরা মোড়ে সিপিএম এর লোকেরা লালু আলমরা মেরে মাথা চৌচির করে দিয়েছে। আবার লালু আলম, আপনি গার্ডেন নিচে গুলি চালিয়েছিল। গার্ডেন নিচে আরে কথা চিৎকার করছো, তুমি অস্বীকার করতে পারো? মমতা ব্যানার্জি গার্ডেন নিচে গুলি চালিয়েছিল। গার্ডেন নিচে
দুজনেই ঠিক কথা বলছেন, কিন্তু মুশকিল হচ্ছে রক্তপাত থেকে ওই লাল রঙের তরলটা থেকে কেউ শিক্ষা নেন না। প্রত্যেকবার একটা নির্বাচন তার প্রচার থেকে শুরু হয়, তার প্রচারের কয়েক মাস আগে, এবার দেখছি 6 মাস আগে থেকে সেই লাল রক্তের তরলটা কার্যত রুল করছে একটা রাজ্যের শাসন ব্যবস্থা, একটা রাজ্যের ঘটনাবলী এবং দুর্ভাগ্যবশত একটা রাজ্যের রাজনীতি। উত্তরবঙ্গের নদীর বালিও চুরি করে না, শেষ করতে দাও। উত্তরবঙ্গের দেখতে গেছিল, মমতা ব্যানার্জি দেখতে গেল, খগেন মমতা ব্যানার্জি বাড়িতে গেছিল। জঙ্গল চুরি করিনি, নদীর বালি চুরি করিনি, তাই এলাকার মানুষের পাশে পৌঁছতে হয়, সেটা সিপিএম আছে। মানুষকে যেভাবে পুলিশ এবং তৃণমূল পিটিয়েছে, আমার নিজের কামারেটিতে মিছিল করছে মদন মিত্র, তার গোটা বাহিনী এসে মোহাম্মদ সেলিমের মিছিলের সামনে দাঁড়িয়ে আপনাদের চ্যানেল লেগেছে, সেখানে মিছিল বাধা দিচ্ছে, আরো এখন শেখানোর চেষ্টা করছে কে কোথায় আক্রান্ত হচ্ছে। আমি বলছি এই তালিকা দীর্ঘ, এই তালিকা দুর্ভাগ্যবশত, কিন্তু আমাকে এটাও মনে করিয়ে দিতে হবে সুচপুরে কি হয়েছিল, নানুরে কি হয়েছিল, কেশপুরে দিনের পর দিন কি হয়েছিল, আনন্দমার্গীদের কি হয়েছিল। না 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 না, কোনো সিবিআই তদন্ত না, মানুষের লাশগুলো তো মানুষের লাশ, সে তো বটে, সেটা কোন আমলে হয়েছিল? আজকে এই আমলে একটা নানুর হলে তৃণমূল সরকারকে তোমরা ছেড়ে মানে আমি বলছি ছেড়ে দেওয়া উচিত নয়, কিন্তু ঘটনা এবং মানুষের মৃত্যুটা মানুষের মৃত্যু। আমি বলছি সিবিআই ব্যর্থ না সিবিআই সফল, তার উপরে মানুষের মৃত্যু, আবার বলছি মানুষের মৃত্যু ডিপেন্ড করে না। এইখান থেকে অবশেষে 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু আপডেট তো নিতেই হবে। দেখুন, জনগণের রোষ বলে এদেরকে পিটিয়ে মেরে ফেলা, এইরকম একটা পরিকল্পনা ছকা হয়েছে। সোমবার মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে, সেদিনই ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে এইভাবে রক্তাক্ত হন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, আক্রান্ত হন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। এই ভয়াবহ ছবি সামনে আসার একদিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় বড়সড় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এই আবহে অবশেষে হামলার দুদিন পর দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত দুজনের মধ্যে একজনের নাম একরামুল হক, যিনি নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়া অঞ্চলের তৃণমূল নেতা। সোমবারই বিজেপি সাংসদ মনোজ টিগ্গার নেতৃত্বে নাগরাকাটা থানায় 8 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। অভিযোগপত্রের প্রথম নাম মাসুম আক্তারের, বাড়ি নাগরাকাটার খয়ের বাড়ি গাজীপুর এলাকায়। তৃণমূলের স্থানীয় নেতা, পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বুধবার তার বাড়ি গিয়ে দেখা যায় খোঁজ নেই তার। ওই যে ওরা কেস দিচ্ছে, ওই বিজেপির ঘর, এখানে এবারে মারপিট হয়েছে, ও তো ছিল না এখানে, তাতে ওদের নামে কেস দিচ্ছে। তো বিজেপির ঘর, ও আরো 1 নম্বরে আসামি বলো, তো ও তো ছিল না, কিভাবে হলো? তৃণমূল করে বাদে ওকে ফাঁসাইছে। ও তৃণমূল বছর ধরে পার্টি করছে, 20-25 বছর থেকে। অভিযোগপত্রের দ্বিতীয় নাম রয়েছে মোহাম্মদ মিলন, একই গ্রামের বাসিন্দা। পরিবারের কথা থেকে স্পষ্ট তারা তৃণমূল সমর্থক। যে মিলনকে ফাঁসানো হয়েছে, কারণ মিলন তো সেরকম ছেলে না, ও যে ওকে ও সেরকম গুন্ডামি করে, মস্তানি করে, এই এলাকায় সবাই জানে ওকে। ও পার্টি করে না। আগে আমরা করতাম, কংগ্রেস করতাম, এখন আমরা তৃণমূলে কেন ভোট, যাহাতে মমতা দিদি আছে আমাদের পাশে, সেই জন্য দিদিকে ভোট দিতেই হবে, থাকতে তো হবে কোনো না কোনো একটা পার্টি নিয়ে। অভিযোগপত্রে 3 নম্বরে নাম রয়েছে সৈবুল হকের। পরিবারের বক্তব্য, সৈবুল তৃণমূল করেন। সৈবুল কোথায়? হ্যাঁ, আমি জানি না কোথায় আছে না আছে, কি আছে। আচ্ছা, কবে থেকে নেই? কালকে থেকে নেই আর কি। কাল কখন থেকে? কাল কি জানি কতক্ষণ বাইরে হয়ে গেছে, বাইরে থেকে আমি তো দেখিও নাই, জানিও না। পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, পুলিশ আসছিল। কখন? রাত্রেবেলা। সৈবুল কি করে? করে আর কি। অভিযোগপত্রে 5ম নাম পিঙ্কি খাতুনের। নাগরাকাটায় খয়ের বাড়িতে স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করেন পিঙ্কি। অভিযোগপত্রে 6 নম্বরে নাম রয়েছে রমজান আলীর। মার্বেল আর টাইলসে মোড়া 3তলা এই বাড়ি অস্থায়ী শিক্ষক রমজান আলীর। পরিবার সূত্রে বক্তব্য, মঙ্গলবার রাতে বাড়িতে পুলিশ এসেছিল। অভিযোগপত্রে 8 নম্বরে নাম রয়েছে আইনুল আনসারির। পরিবারের দাবি, আইনুল তৃণমূল করেন। এখন কোথায় আছে এটা তো আমিও বলতে পারতেছি না আপনাকে। কবে থেকে নেই? এই তো কালকে থেকে নেই। এই আপনাদের
আইনুল দা কি পদে রয়েছে দলের? কি পদে আছে সেটা তো আমি জানি না, কিন্তু কি পদে তো তৃণমূলে করে। বিজেপি যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে তখন মুখ্যমন্ত্রীর গলায় নতুন তত্ত্ব। पहले आप देखो चैरिटी बिगिंस एट होम, आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी एमएलए एंड एवरीथिंग। বেকায়দায় পড়ে গেছেন মুখ্যমন্ত্রী। আগে উনি হামলাকে সমর্থনই করেছিলেন, তিনি এখন বিজেপির অন্তর্কলহকে সামনে এনে হাস্যস্কর একটা বিবৃতি জনসমক্ষে দিতে শুরু করেছেন। আমি মনে করি এতে মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা মানুষের আরো কমবে, যদিও কমে গেছে, যেটুকু আছে সেটুকুও চলে যাবে। সোম ও মঙ্গল পরপর দুদিন আলিপুরদুয়ারের কুমারগ্রামে ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। সেই ঘটনাতেও গ্রেপ্তারের সংখ্যা 0। সন্দীপ সরকার, অরিন্দম সেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই প্রতিবেদনের আগে 48 ঘন্টা বলেছিলাম, এখন হিসেব করে দেখছি 51 ঘন্টা পর গ্রেফতার। কিন্তু এরাই এফআইআর নেম কিনা, এরাই সেই ছবিটায় দেখানো ওই 4 জন ব্যক্তি কিনা, সেটাও আপনাদের একেবারে স্পষ্ট করে বলবো। কিন্তু তার আগে একেবারে সজলের যেটা লাইন, সেটা কিন্তু সজল ব্যক্তিগতভাবে বলল না, একেবারে স্পষ্ট এটাই বিজেপির অফিসিয়াল লাইন। তার কারণ সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন যে বিজেপির মতো করেই ট্রিটমেন্ট হবে যদি পুলিশ ব্যবস্থা নেয়। পাশাপাশি অরূপ চক্রবর্তী, ঘটনাচক্রে অরূপ চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে এসে যোগ দেবেন। অরূপ চক্রবর্তী বলেছেন আগুন নিয়ে খেলবেন না, এই ধরনের আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেদের হাতই পুড়বে। সুতরাং এই হুমকি আর পাল্টা হুমকির মধ্যিখানে রাজনীতি ঠিক কোন জায়গায়, কতটা সান্ধ্র জায়গায় আছে এখন এ রাজ্যে, এইবার দেখো। পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। এই ধরনের আগুন নিয়ে খেলবেন না, এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। নাগরাকাটার এই ভয়ঙ্কর ছবি, কিংবা ত্রিপুরার রাজধানী আগরতলার এই জঘন্য ছবি সামনে আসার পরও হুমকি হুঁশিয়ারি রাজনীতি থেকে সরে আসতে নারাজ তৃণমূল কিংবা বিজেপি। বরং বিধানসভা ভোট এখনো বেশ কয়েক মাস দূরে হলেও পরিস্থিতি এখন থেকেই তাঁততে শুরু করেছে এই দুই দলের নেতাদের গরম গরম ভাষণে। যে কোনোখানে দরকার আছে মারের বদলে মার, দরকার আছে তো, আমাদের শাস্ত্র তাই বলছে। তো আপনাকে রক্ষা করার, নিজেকে আত্মরক্ষা করার অধিকার আছে। আমাদের একজন আদিবাসী নেতাকে মারলো, পুলিশ যদি অ্যারেস্ট না করে আমরা ছেড়ে দেবো? যারা এই অন্যায় করলো, তারা যে অন্যায় করেছে তাকে বোঝাতে হবে না? কি করবেন পুলিশ? আপনার সময় আসুক। কি করবেন? সময় আসুক না, পুলিশকে তো ধরে নিয়ে, আমরাই ধরে নিয়ে বেঁধে পুলিশের হাতে তুলে দেবো। কিন্তু এই যে বাঁধবেন এবং তুলে দেবেন, এই প্রক্রিয়াটা তো নিশ্চয়ই শান্তভাবে গান্ধীবাদী নীতি মেনে হবে না। আমরা শান্তিভাবেই করব, আমাদের কর্মীরা একটু আদর করবে, আর কি আছে। আমরা গান্ধীবাদে বিশ্বাস করি নিশ্চিতভাবে। আমরা এক গালে চর মারলে আরেক গাল বাড়িয়ে দিই, মহাত্মা গান্ধী শিখিয়েছেন। কিন্তু দুগালে চর পড়লে তখন গান্ধীবাদ শুধু নয়, নিশ্চয়ই সুভাষবাদকেও আঁকড়ে ধরতে হয়। এই ধরনের আগুন নিয়ে খেলবেন না, এই ধরনের আগুন নিয়ে খেললে সেই আগুনে কিন্তু নিজেদের হাতই পুড়বে। পশ্চিমবঙ্গের রাজনীতির রক্তাক্ত ইতিহাস আছে, যুগ বদলায় কিন্তু রক্ত ছড়া বন্ধ হয় না। কিন্তু তারপরও যদি এই ধরনের হুমকি হুঁশিয়ারি চলতে থাকে, তাহলে ভোট এগিয়ে এলে পরিস্থিতি কি আরো ভয়ঙ্কর হয়ে উঠবে না? উঁচুতলায় রাজনীতিবিদদের একঝাঁক নিরাপত্তা রক্ষী থাকে, কিন্তু নিচুতলায় এই হুমকি হুঁশিয়ারি নিচুতলায় পৌঁছানোর পর তো আরো বহু মারকোল খালি হতে পারে। নেতারা কি এই ভয়ঙ্কর সত্যটা বুঝেও না বোঝার মতো ভান করে থাকেন? উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঝিরম করঞ্জয় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। যে বিহারে একসময় আমরা 9-এর দশকে যারা সাংবাদিকতা শুরু করেছি, প্রাণ হাতে করে নির্বাচন কভার করতে যেতে হতো, সেই বিহারে এখন সম্পূর্ণ হিংসাবিহীন ভোট হয়। হনুমানের থাপ্পড়ের একটা ঘটনা হয়েছিল গত লোকসভায়, মানুষের থাপ্পড়ের কোনো ঘটনা ঘটেনি। সেই বিহারে 2 দফায় ভোট হবে, অথচ ভোটের 6 মাস আগে থেকে দুটো রাজ্য জুড়ে শুরু হয়ে গেল হিংসা পাল্টা হিংসা, হুমকি পাল্টা হুমকি। বিহার পাল্টালো, কিন্তু বাংলা কি পাল্টাবে না? এই বাংলা আমার কাছে পশ্চিমবাংলা, ত্রিপুরা হয়ে বাংলাদেশ, হিংসার ভূগোল কিন্তু বাঙালিদের মধ্যে বলা যায় যে ডিএনএর মধ্যে লুকিয়ে রয়েছে। এই হিংসা দিয়ে এখানে শাসন ব্যবস্থা ধরে রাখে, টিকিয়ে রাখে, আবার হিংসা দিয়েই পরিবর্তন আনার চেষ্টা করে। ফলে হিংসাটা এখানে একটা পার্মানেন্ট রাজনীতির অঙ্গ। দেখুন, হিংসার কিছু কৌশল পাল্টেছে। হিংসা একটা সময় বামেরা কৌশলগতভাবে ব্যবহার করত,
কিন্তু আজকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে হিংসাটা কিন্তু কাঠামোগত রূপ নিয়েছে। আপনি নির্বাচনী হিংসা প্রতিদিন বলেন, কিন্তু প্রতিদিনই তো রাজনীতির প্রতিদিনের হিংসা আপনি দেখতে পারেন। এভরিডে ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স, ইন বেঙ্গল পলিটিক্স আপনি দেখতে পারেন, প্রতিদিনের হিংসা আপনি দেখতে পাচ্ছেন। এবং আগে হিংসার সাথে আদর্শগত অবস্থান ছিল, নকশালরা যে আন্দোলন করে মানে তারা যে ঝাঁপিয়েছিল সেখানেও হিংসা ছিল, কিন্তু আদর্শগত বিষয়টা সামনে রাখতো। আর এখন এই আদর্শগত অবস্থার মোড়কটাকে সরিয়ে দিয়ে হিংসাটা কিন্তু পরিষ্কার কাঠামোগত কৌশলগত রূপ নিয়েছে। এবং এই জন্য লাইব্রেরি ইলেকশনেও হিংসা, সমবায় ইলেকশনে হিংসা, প্রত্যেক ক্ষেত্রে ডাক্তারবাবুদের নির্বাচনে ডাক্তারবাবুর থেকে পুলিশের সংখ্যা বেশি থাকে। বললাম যে আপনি আলাদা করে বিধানসভা লোকসভা নির্বাচন না বলে দৈনন্দিন জীবনে বাংলার বা বাঙালির জীবনে যেভাবে হিংসা ঢুকেছে, এবং এই হিংসার সাথে সরাসরি অর্থনীতির সম্পর্ক আছে, রাজনীতির শক্তির মানে সম্পর্ক আছে, মানে ক্ষমতা ধরে রাখার সম্পর্ক আছে, বা ক্ষমতা নতুন করে অর্জন করার সম্পর্ক আছে। সুমনদা, আমি পরিষ্কার করে বলতে চাই যে যেভাবে একজন সাংসদ এবং বিধায়ককে যারা মেরেছেন তারা যেমন গুন্ডা, তেমনিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রাজনৈতিক দলের অফিস যারা ভেঙেছে তারাও গুন্ডা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি এটাকে জনরোষ বলে চালানোর চেষ্টা করছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক রাজধর্ম পালন না করে গুন্ডাদের সমর্থন করলেন। আবার ওখানে মানিক সরকারকে দেখলাম, মানিক সাহাকে দেখলাম, তিনিও মানে এই গুন্ডা বা হুলিগানদেরকে কার্যত সমর্থন করলেন। এবং এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি গুন্ডামিদের করা এবং গুন্ডাদেরকে সমর্থন করা। এবং একই সাথে আপনাকে বলতে পারি, তৃণমূল কংগ্রেস আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিজেপি যেখানে ক্ষমতায় আছে সেই পাপগুলোকে সামনে রেখে তাদের মহাপাপটাকে ঢাকবার চেষ্টা করছে। বিভিন্ন রাজ্যে কি কি ঘটছে সেটাকে ঢাল করছে, করে আমাদের সামনে যে বড় ধরনের সমস্যা, বড় ধরনের পাপ, সেই পাপটাকে ঢাকবার চেষ্টা করছে। বারবার আমি প্রশ্ন তুলছি যে ভিন্ন রাজ্যে কি হচ্ছে তা দিয়ে পশ্চিমবাংলায় আমাদের কি যায় আসে? মানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা বাঙালিরা কি আরেকটু হিংসামুক্ত সমাজ গড়ে তুলতে পারি না? যে পরিবর্তনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে দিয়েছিলেন যে সিপিএম এর মতন আমরা হিংসা করব না, হিংসামুক্ত একটা সমাজ ব্যবস্থা তৈরি করব, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে রাজনীতির হিংসার উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালনা করছেন। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 73 জন মানুষ মৃত্যু ঘটেছে। 2021-এর বিধানসভার মতো নির্বাচনে ভোট পরবর্তী হিংসাতে 54 জন লোকের মৃত্যু ঘটেছে। আর ধারাবাহিকভাবে তার দলের লোক কত মারা গেছে সেটা আমার পলিটিক্যাল ভায়োলেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পলিটিক্স বইয়ের মধ্যে আমি ডিটেলস দিয়েছি। ফলে আমি আপনাকে বলছি যে পরিবর্তনের যারা ডাক দিয়েছিল যে এই হিংসা থেকে মুক্ত করব, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হিংসার উপর দাঁড়িয়ে কিন্তু শাসন কার্য পরিচালনা করছে। একটার পর একটা নির্বাচন যখন হচ্ছে, যখন বিরোধীরা নমিনেশন দিতে পারছে না, হিংসা লক্ষ্য করছি, মানুষের মৃত্যু ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকার। এই 2-4টা ঘটনা ঘটছে, কিছুই ঘটেনি। এখানেও আমি দেখলাম যেভাবে একজন সাংসদকে রক্তাক্ত অবস্থায় দেখলাম, উনি তার সাথে সাক্ষাৎ করে এসে বলল ওই কানের নিচের দিকে একটা কিছু হয়েছে, এমন কিছু না, একটু মানে সুগার আছে তো ওই কারণে। মানে জিনিসটাকে লঘু করতে চাইছেন। কেন লঘু করবেন? একজন সাংসদকে যেভাবে মারা হয়েছে, রক্তাক্ত ছবি বেরিয়ে গেছে তার, এবং ডাক্তারবাবুরা বুলেটিন দিয়ে জানিয়েছেন যে তার অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। সেই মানুষটাকে দেখে যাওয়ার পরে আপনি সংখ্যা মানে লঘুভাবে কেন বলছেন যে কানের নিচে একটা কিছু হয়েছে? এটা কি বার্তা দেয়? আমি একইভাবে আপনাকে বলবো যে পশ্চিমবাংলার পাশাপাশি ত্রিপুরাতেও ধারাবাহিকভাবে কিন্তু হিংসাত্মক পদ্ধতি বিজেপি নিয়েছিল। সিপিআইএম এর পার্টি অফিসগুলোকে ভাঙা, দখল করা, পঞ্চায়েত নির্বাচনে সেগুলোকে মানে পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য করে জয়ী হওয়া। এবং একই সাথে আপনাকে বলবো, আজকে জানি তৃণমূল কংগ্রেস ভুলে না যায় যে ঋতব্রত আজকে তোমার দলের লোক, কিন্তু ঋতব্রত যখন সিপিআইএম এর সাংসদ ছিল তার নেতৃত্বে দিল্লিতে অমিত মিত্র অর্থমন্ত্রী ছিলেন, তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছিল তার প্রতিবাদে এক রাতের মধ্যে তোমরা 1300 পার্টি অফিস ভেঙেছিলে। তোমরা দিনের পর দিন যেভাবে পার্টি অফিসগুলোকে গুড়িয়েছো, দখল নিয়েছো, সেটা আর যাই হোক হিংসাটাকে কমানো বলে না, হিংসাটা কয়েকগুণ বাড়িয়েছিল তোমরা সেদিন। আমি বলছি যে বিশ্বনাথ দা রাজনীতির বিশ্লেষক হিসাবে রাজনীতির ইতিহাসটা ভুল বললেন। বা পশ্চিম বাংলায় এই ঘর ছাড়া বাড়ি ছাড়া খুনের রাজনীতি শুরু হয়েছে প্রথম যুক্তফ্রন্ট সরকার এবং দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের আমলে।
এই যে বাড়ি ছাড়া ঘর ছাড়া মানুষকে কংগ্রেস আমলেও যেতে পারতো একদম, কিন্তু আমি বলছি শুরু হয়েছে বলে দাদা শেষ হবে না। বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যে ভাঙচুর হয়েছে ত্রিপুরায়, উনি কন্ডেম করলেন না, উনি কোন কন্ডেম করলেন, তৃণমূলের বিরুদ্ধে বলে গেলেন, এটা নিরপেক্ষ বিশ্লেষণ নয়। আমি এক সেকেন্ড প্লিজ আমি থামালাম। তার কারণ হচ্ছে যে বিশ্বনাথ চক্রবর্তীকে আমি বলতে দেব না, এই জন্য দেব না যে বৈশ্বনাথদা বলছেন যে উনি কি কন্ডেম করেছেন, এখন নয়, তখন লক্ষ্য করুন 2021 সালের নভেম্বর মাসে এবং তার আগে পুরো ভোটের 21-এর পুরো ভোটের ঠিক আগে 22শে অক্টোবর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন, পরপর গাড়ি ভাঙচুর করা হয়েছিল রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের। দিনের পর দিন আমরা অনুষ্ঠানে, একাধিক অনুষ্ঠান, আমার মনে হয় 5 বা 6টা অনুষ্ঠান হয়েছিল ওই ঘটনা নিয়ে, এবং ত্রিপুরায় তৃণমূল আক্রান্ত সেই ঘটনা নিয়ে। এই বিশ্বনাথ চক্রবর্তী দিনের পর দিন কী ভাষায় বলেছিলেন আপনাদের মনে থাকবে, আমি দ্রুত কয়েকটা ঝলক দেখাই। যে গণতন্ত্র ত্রিপুরায় নেই বলে পশ্চিমবঙ্গে থাকবে না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। আবার পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ নেই বলে ত্রিপুরায় আমি পরিবেশটাকে ওই রকম একই রকম করে দেব, এটাই বা কী যুক্তি হতে পারে? পাশাপাশি সমান জোরের সঙ্গে বলতে হবে। আমি দ্রুত এবার দেখাবো 2021-এর পুরো ভোটের ঠিক আগে 22শে অক্টোবর একটা অনুষ্ঠানের ঝলক। আজকেও দিলীপ ঘোষ বলেছেন যে পশ্চিমবঙ্গে বিরোধীদের জন্য গণতান্ত্রিক পরিসর নেই। আমি বলছি ত্রিপুরায় যেখানে বিজেপির সরকার, সেখানকার সরকার কোন উদাহরণটা রাখছে? আমি যদি শুধু ফ্যাক্টসে যাই, গত 2.5 মাসের মধ্যে, কারণ প্রথম তৃণমূলের ওপর আক্রমণ হয়েছিল 7ই আগস্ট, তো সেইখানে গত 2.5 মাসের মধ্যে 5টা অ্যাটাক হলো বিরোধী দলের ওপর। আমি বলছি শুধু একটা দলের ওপর, এখনও নিঃসন্দেহে অন্য বিরোধী দলও একই অভিযোগ করবেন। আমি বলছি কোন গণতান্ত্রিক পরিসরের উদাহরণ? আবার মনে করিয়ে দেব 2021-এর 21শে নভেম্বর সায়নী ঘোষ গ্রেফতার হয়েছিলেন, পরের দিন জামিন পেয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দেশ এমন নৈরাজ্য আগে দেখেনি। দিলীপ ঘোষ বলেছিলেন, অনুষ্ঠান হয়েছিল সেই বক্তব্যকে সমালোচনা করে, যে ধমকালে চমকালে এমনই হবে। তার কারণ হিংসার কোথাও একটা দাঁড়ি টানতে হয়। তার মানে প্রতিক্রিয়া হচ্ছে না বা প্রতিক্রিয়া দিয়ে আগের ক্রিয়াটাকে নিষ্ক্রিয় করাও যায় না, আবার গোটা দেশের উদাহরণ দেখিয়ে এই রাজ্যে যেটা হচ্ছে সেটাকে ফেট করা যায় না, সেটা ম্লান হয়ে যায় না। পরের ঘটনা, এই স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বে বছরের পর বছর, দিনের পর দিন এই রাজ্যে অন্য রাজ্যে বিরোধী দলের গলা টিপে মারা হয়। স্বতঃস্ফূর্ত জনরোষ, দাদা পাবলিক খেপে গেছে, পুলিশ কি করে আটকাবে? এই জিনিস যদি আপনি বলেন তাহলে সব থেকে বেশি ক্ষতি হবে যে কটা রাজ্যে বিজেপি বিরোধী দলে আছে, পশ্চিমবঙ্গ সহ সেই কটা রাজ্যে। বুঝতে পারছেন? স্বতঃস্ফূর্ত গণরোষের তত্ত্ব বিরোধী দল হিসেবে স্টুডিওতে অন ক্যামেরা দেওয়া মানে আপনি আপনার দলের বা যে দলকে আপনি সমর্থন করেন তার হাজার হাজার কর্মী সমর্থককে জীবনের ঝুঁকি দিতে বাধ্য করছেন, তাদের কার্যত বিপদের মুখে ধাক্কা দিয়ে ঠেলে দিচ্ছেন। দেখুন, এখানে যারা আছি দলমত নির্বিশেষে প্রাক্তন আইজি পঙ্কজ দত্তকে দেখে প্রত্যেকের হৃদয় ভারাক্রান্ত। ইনফ্যাক্ট ঘটনাচক্রে কয়েকদিন আগেই 1 বছর হলো ওই থানাতে ডেকে পঙ্কজদার নিগ্রহের ঘটনার। কিন্তু আমি এখান থেকে রাজ্যের আরেকটা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে রাজ্যপালের সাংবাদিক সম্মেলন দিল্লিতে বসে, এবং পরের পর রাজ্যপাল যা বললেন, অবশ্যই আমার পরবর্তী বক্তা কেয়ার কাছে আসব, কিন্তু তার আগে ঠিক কী বললেন রাজ্যপাল এই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভূমিকায় একেবারে কড়া জবাব দিলেন, দেখাবো। There is a kind of Gunda Raj in many places in Bengal. ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সিবি আনন্দ বোস চলে না, এটা ফালতু লোক একবার। সোমবার মুখ্যমন্ত্রীর সফরের দিনই জলপাইগুড়ির নাগরাকাটায় ধসবিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর এই ঘটনার কড়া নিন্দা করে এবার আক্রমণ শানালেন রাজ্যপাল, কার্যত হুঁশিয়ারি দিলেন। In the last few days, what we saw on the streets of Bengal by way of natural calamities and man-made atrocities is something which is shocking, which is benumbing. This kind of anarchy, near anarchy, cannot continue even in an isolated pocket of Bengal. We cannot allow political holy with the human blood. It's a very strange situation. If it is not tackled properly now, Bengal will certainly have to pay the price. The ordinary persons will have to pay the price. পাল্টা বেনজির ভাষায় রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল, তাদের গলাতেও হুঁশিয়ারি।
এরকম ব্যাকবোনলেস গভর্নর ভাবা যায় না। একদম পলিটিক্যাল এজেন্ট অফ দি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। উনি একটা জায়গা বন্যা কবলিত জায়গাতে যাননি। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সিবি আনন্দ বোস চলে না। ইতিমধ্যে রাজ্যপালের কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারির আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এখন প্রশ্ন হচ্ছে, বিধানসভা ভোটের কয়েক মাস আগে কি রাজ্যপাল কড়া কোনো পদক্ষেপ করতে পারেন? I have communicated to the Honorable Chief Minister, esteemed constitutional colleague, to arrest the culprits within 24 hours, or else whatever is laid down in the Constitution, those options will be considered. 356 is one of them among the options, sir? Not the option which I am considering. These are constitutional options for any government. একটি মাত্র পাওয়ার ওনার আছে ইন্ডিপেন্ডেন্টলি, আর্টিকেল 356 করে দেখাক না, করে দেখাক। সিবি আনন্দ বোসের হিম্মত থাকলে করে দেখান আপনি, তারপর কলকাতার রাস্তায় হাঁটতে পারবেন তো? পুলিশ ছাড়া হাঁটতে পারবেন না? বিজেপি কাডার ছাড়া সিবি আনন্দ বোস হাঁটতে পারবে? তবে রাজ্যপাল কড়া বার্তা দিলেও তাতে একটুও সন্তুষ্ট নয় রাজ্য বিজেপি। সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে শুভেন্দু অধিকারী বলেছেন, রিপোর্ট নয়, চাই অ্যাকশন। আমি এসব রিপোর্টে বিশ্বাস করি না। উই ওয়ান্ট অ্যাকশন। অ্যাকশন দেখতে চাই। উনি বলেছিলেন হরগোবিন্দ দাস চন্দন দাসেরটাই শেষ ঘটনা, আর ঘটবে না। তারপরে আমার উপর ঘটেছে, তারপরে খগেন মুর্মু শঙ্কর ঘোষের উপর ঘটেছে। বেপরোয়া তৃণমূলকে রুখতে অ্যাকশন চাই, রিপোর্ট চাই না। রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যে থাকেন, তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। এখন প্রশ্ন হলো, শেষ অবধি কি তিনি এমন কোনো কড়া পদক্ষেপ করবেন যা রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে পারে? বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।